সরকার সবসময় কিন্তু অপোজিশনকে আস্থায় নিতে হবে। কিছু, কিছু ব্যাপার আছে যেগুলো অপোজিশন করবে, সরকার সেটা ফায়দা লুটবে। এখন বাংলাদেশে যেটা হুম, হইছে, ভারতে দেখেন অপোজিশন সরকার এবং একমত তারা। বাংলাদেশ প্রশ্নে, ফরেন পলিসিতে। আমাদের এখানে এই যে একটা ঘটনা ঘটে যাচ্ছে ভারতের সাথে, এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে তো, এখানে কিন্তু অপোজিশনের সাথে কিন্তু সরকারের কোন যোগাযোগ নেই। বরঞ্চ অপোজিশনের যে বিরোধী নেতা জামাতের আমির, উনি বলেছেন যে, "আমি ভারত সফরে বিরোধী দেবে। সেটা সমতা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে।" ঠিক আছে? উনি তো এক কথা শেষ করে দিছেন। অর্থাৎ তিনি হুম, কিন্তু তার স্ট্যান্ড ঠিক করে দিছেন। যে আমাকে যেন কেউ ভারত বিরোধী না বলে। আমি জাতীয় স্বার্থের পক্ষে আছি কিন্তু। এখন সরকার কিন্তু পারে যেটা করতে, এই তো জটিল বিষয়টা তিনি যদি জামাতের সাথে নিয়ে আসে, অপোজিশনকে নিয়ে আসে, তাহলে বিষয়টা কি হয়? ভারতও বুঝবে যে ইস্যুতে কিন্তু সব দল একমত। কিন্তু ভারত যখন দেখবে যে না, সরকারকে একটা কিছু বললে সরকার অপোজিশনকে পাত্তা দেয় না, দামই দেয় না। আর আমাদের এখানে যে অবস্থাটা হচ্ছে, অপোজিশন মানে শত্রু, নপুংস। এই মনোভাবটা কেন হচ্ছে? এবং সরকারের কিছু, কিছু উপদেষ্টা মন্ত্রীরা দেখতেছি, তারা যেকোনো সময় যেকোনো লোককে হিট করতেছে অপোজিশন থেকে। কেন? কি জন্য? হুম, এখন তো আপনার কাছে মেইন ফাইটটা কি? মেইন ফাইটটা হচ্ছে আপনাকে বোঝাপড়া করতে হবে ফরেন পলিসিতে। ওটা বাদ দিয়ে এখন ডোমেস্টিক ফাইট করা শুরু করে দিছে। শুধুমাত্র প্রার্থীর জন্য। এইখানেই হচ্ছে রাজনীতির সবচেয়ে নেগেটিভ সাইডটা। এইজন্যই কিন্তু আপনি আগাইতে পারবেন না। আমি এখনো মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সব জিনিসগুলো মনে করে বিএনপি ম্যান্ডেট পেয়েছে, সবকিছু সে একা করবে, পারবেন না। দেশ একা চালানো যায় না। মাল্টি পার্টি সিস্টেম একা দেশ চালানো যায় না। যদি বিরোধী দলকে আপনি কনফিডেন্স দিতে পারেন, আপনার উচিত তো জামাতের আমিরের সাথে বসার কথা বলা। গুরুত্বের বিষয়ে কথা, আপনি ওয়ান টু ওয়ান করে কথা বলেন না কেন? কি করা যাবে? দেখেন ভারতও দেখবে, বিভিন্ন দেশও দেখবে যে না, এদের মধ্যে একটা ঐক্য আছে এবং অনেকগুলো জিনিস বিএনপি চাইলেও জামাত চাবে না। খেয়াল করেন কিন্তু। অতএব এখানে কিন্তু বিএনপি বলতে পারবে, "আমি তো চাই কিন্তু জামাতের জন্য পারতাছি না।" কথার কথা। ব্লেম দিয়ে দেন। হুম, ব্লেম দিয়ে জাতীয় স্বার্থকে সামনে নিয়ে আসে। এই ইকুয়েশনটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এখন পররাষ্ট্রনীতি যারা চালাচ্ছে, একজন তো পুরোপুরি আমলা। উনি বিশ্ব রাজনীতি সব চিন্তা ভাবনা করতেছেন কিন্তু। উনার ভিতরে কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপট নাই কিন্তু এগুলি। দল কেমনে গঠন হয়, দল বিকাশ কেমনে হয়, এটা জানেনই না সেটা। উনি পুরাপুরি ডিপ্লোমেসি ট্র্যাক 1 এ আছেন কিন্তু। কিন্তু ডিপ্লোমেসি ট্র্যাক 1 and half, যেটা মিক্সড ডিপ্লোমেসি বলি, এটাও দরকার, ডিপ্লোমেসি 2 ও দরকার কিন্তু। এটা কিন্তু তার ব্যাপার না কিন্তু। আপনি খেয়াল করবেন কিন্তু, যে জন্য ২ জন প্রতিমন্ত্রী দেওয়া হইছে, যাদেরকে দেওয়া হইছে তারাও কিন্তু উনার সাথে পেরে উঠবে না আল্টিমেটলি বলে দিলাম। কারণ এখানে ২ জন দরকার হুম, ছিল না। কেন দিয়েছেন? আপনি এখানে প্রোভাইড করেছেন মাত্র। অর্থাৎ হুমায়ূন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে হবে, রাখতে হবে। এই ধরনের একটা জেদ কোন না কোন কোয়ার্টার আছে কিন্তু। দরকার ছিল না। আপনি দেখেন নাই? বিমানমন্ত্রী যেটা করলেন, বিমানমন্ত্রীকে খাদ্যমন্ত্রী বানায় দিলেন। অসুবিধা ছিল কোনো? তাহলে তো না আনতে পারতেন। তাকে এনে কিন্তু এটি প্রমাণ করলেন যে এই মিনিস্ট্রি তিনি অপরিহার্য। কার জন্য? এটা সময় বলে দিবে কার জন্য। আক্তার ভাই ধরে নেন, সময় বলে দিব কার জন্য প্রযোজ্য। এখন এগুলি কোন বিতর্কের ব্যাপার না কিন্তু। আমি এখনো মনে করি ভারত বাংলাদেশ সম্পর্কটা যে পর্যায়ে এখন আছে, এখানে যদি একটা সমঝোতা করা যায়, কনসেনসাস বাংলাদেশ অ্যাপ্রোচ টুয়ার্ডস ইন্ডিয়া, একদম সংসদের ভিতরে করে ফেলেন না কেন? এবং এটা যখনই আপনি দেখবেন, ভারত দেখবে যে বাংলাদেশে কিন্তু একটা অ্যাপ্রোচ তৈরি হয়ে গেছে। তারাও চিন্তা করবে না, বৃহত্তরভাবে চিন্তা করি আমরা। কিন্তু সরকার যখনই ক্ষমতায় যায় তারা চিন্তা করে, আমি সব করব, একা করব, কার আমি বেশি বুঝি, আমার চেয়ে কেউ বেশি ভালো বোঝে না এবং আমি কাউকে হাত দিতে দেব না। এই যে দিব না, আক্তার ভাই তো মারাত্মক কথা বলছেন একটা। মিনিস্ট্রি যদি ভাগ করে দিলেন, ক্যাবিনেট প্রপোজাল দরকার, তো সম্মতি দরকার আছে। এটা গুরুত্ব, এগুলো কিন্তু একটা ফর্মালিটিস দরকার ছিল কিন্তু। আপনি পারেন, সব করতে পারেন। কিন্তু তারপরেও একটা নিয়ম-কানুন মানলে ভালো হইতো। আপনি তো গণতান্ত্রিক সরকার। আপনি তো স্বৈরাচার না। কিন্তু আচার-আচরণ যদি এগুলো হয় না। আবার দেখেন, আপনি মন্ত্রী পরিষদের কথা বলছেন আপনি, ৬ মাসের কথা বললেন। ৬ মাসে একটা উন্নতি হইছে। উন্নতি হইছে কি? মন্ত্রী পরিষদ আরো বড় হইছে। ৩ জন মন্ত্রী আছে যারা ৩ জন একেকজন ৩ টা করে মন্ত্রণালয় চালায়। মানে এখনো কিন্তু ৬ জন আসতে পারে। দরজা খোলা আছে কিন্তু। ইতিমধ্যে ৬০ জন হয়ে গেছে কিন্তু। ৬০ না ৬২ জন হয়ে গেছে। উপদেষ্টা আছে ৯ জন না ৭ জন জানি। অর্থাৎ ৬৯ জন হুম, হয়ে গেছে। এই দেশটাতে ক্যাবিনেটের সাইজটা কি হবে? There is a big debate on it. যে মন্ত্রী পরিষদ বড় হবে না ছোট হবে? একটা ডিবেট রাষ্ট্রবিজ্ঞানীদের আছে কিন্তু। কোন দেশে কিভাবে হবে না হবে? কিন্তু কি হলো? বড় করতেছেন খালি। সামনে তো আরো বড় হবে। তো এই বড় হয়ে লাভটা কি? টাকাটা কে দিবে? জনগণের টাকা তো। বেতন তো জনগণ দিবে। সাইদ ভাই দরকার বিদায় আছে। নেই।
সাইদ ভাই বিদায় নেই, পারমিশন দিলে আমি বিদায় নেই, আবার বললে শুনে যেতে। আরেকটা ডাকতেছে আমাকে, বুঝছেন? আলোচনা হয়েছে, মূল কথা একটাই, আমি মনে করি সরকার একা হাইটেন না, একা হাইটেন না, সাথে কিন্তু অপোজিশনকে রাখেন, কিছু দোষ ত্রুটি তাদের উপর চাপাই দেন। জিয়াউর রহমান যেটা করতে দেখেন, মাওলানা ভাসানীকে নামাই দিছিল, ভাসানীর উপর দিয়ে কিন্তু ফারাক আন্দোলন হয়ে গেল। ঠিক দোষ কার? ভাসানী। এ করে পাবলিক জায়গা। এই নিয়ম আছে কিন্তু কতগুলো জিনিস। এগুলি কিন্তু পলিটিক্সে কিন্তু একটা অন্যরকম খেলা। কিন্তু এই বর্তমান জমানায় হবে না কেন? এখন সবাই বেশি রাজনীতি বুঝে। হয়তো তারেক রহমান যাবেন, তিনি সবকিছু পারবেন না তো। তাকেও তো ঘিরে ফেলেছে অনেকে। তিনি যেটা ভালো চিন্তা করবেন, হয়তো আরেকগুলো অন্য চিন্তা করবে। কারণ ক্যাবিনেটের ভিতরে এত মানে লাবড়া তরকারি। কিচেন ক্যাবিনেট কোনটা? আমরা জানি না। বোঝা মুশকিল তো। এই বিষয়গুলো কিন্তু দেখার ব্যাপার আছে। আমি বললাম না যে তারেক রহমানের যোগ্যতা মক্কা চুক্তির কথা উনি যেটা বলছে, আপনার কাছে সেটাও শুনতে চাই যে মক্কা চুক্তির ব্যাপারেও তো সই আছে। বাংলাদেশে আগ্রহী, বাংলাদেশ মক্কা চুক্তি আমাদের নিবে কে বলছে এটা? আমাদের কে অফার দিচ্ছে? এটা হুমায়ুন কবির আজকে বলেছে যে আমরা আগ্রহী মক্কা চুক্তি। আমি জানতে চাই মক্কাতে অফার দিচ্ছে কে? কিসের কথাবার্তা বলেন? মক্কা চুক্তির মধ্যে যারা যাবে, একটা দেখেন ওখানে বাজেট আছে, ওখানে কন্ট্রিবিউশন আছে, ওখানে রিসোর্সের ব্যাপার-স্যাপার আছে। এবং এই দেশে আক্রমণের দেশ আক্রমণ যেটা বললেন আপনি, একটা দেশ আক্রমণ সব দেশ আক্রমণ। বাংলাদেশ আরো সৌদি আরব কি ভারতে যুদ্ধ করবো? পাকিস্তান যুদ্ধ করবে? তুরস্ক যুদ্ধ করবে? এগুলি ফালতু কথাবার্তা বলে লাভ কি? একটা জোটে যেতে হলে কতগুলি কম্পোনেন্ট দরকার আছে। এই হালকা কথাবার্তা বলে তো যারা বলে তারা একটু হালকা হয়ে যাবে তো। ইন্টারন্যাশনাল পলিটিক্স ও বোঝে। এটা